বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের শরীর এবং মন যেমন পরিণত হয় তেমন উন্নত হয় আমাদের চিন্তাধারা। ঠিক এইভাবেই ভ্রমণপ্রিয় বাঙালির চিন্তাধারা দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে তার পরিসর বৃদ্ধি করেছে। পুজোর সময় ট্রেনের টিকিটের টেনশন বা পুরীতে হোটেল না পাওয়ার আশঙ্কা কিংবা প্রেমিকার সাথে দীঘার সৈকতে গা ভাসানোর এক্সপেকটেশন যাদের থাকে না, তাদের জন্যই একটা আলাদা বেস্ট ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আজকের এই ভিডিও। আজ আমাদের চতুর্থ দিন, পর্ব 4, গন্তব্য চেরাপুঞ্জি ঘুরে দেখা। এক এক করে দেখে নেব মাউসুমি কেভ, কাইনরেম ওয়াটারফলস আর অ্যাডভেঞ্চারে ভরপুর আরোহ কেভ। এরপর রাত্রিবাস চেরাপুঞ্জিতে এবং নিজেদের হাতে তৈরি রান্না করে খাওয়া। বন্ধুরা, আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকালে উঠেই আমাদের ব্রেকফাস্ট তৈরি। ব্রেকফাস্ট রয়েছে ডিম টোস্ট। ব্রেকফাস্ট সেরেই আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় নিয়ে। জলপ্রপাত, তৃণভূমি এবং চেরিফুলি আপনার মেঘালয় দেখার একমাত্র কারণ হতে পারে না। মেঘালয় রাজ্যটি দুহাত প্রসারিত করে অনেক কিছু দেখার জন্য আহ্বান জানায় পর্যটকদের। আমরা মেঘালয়ের আশ্চর্যজনক গুহাগুলির আকর্ষণ হিসাবে কথা বলছি। এমনই একটি গুহা হলো চেরাপুঞ্জির মাউসমাই গুহা। ভারতের দীর্ঘতম, বৃহত্তম এবং গভীরতম গুহাগুলির মধ্যে বেশ কয়েকটি মেঘালয় রয়েছে। মেঘালয়ে ১,৫০০টির বেশি গুহা রয়েছে এবং এর মধ্যে ৯৮০টি খুঁজে পাওয়া গেছে। মাউসমাই গুহা তার মধ্যে একটি। মাউসমাই গুহা স্থানীয়ভাবে ক্রেম মাউসমাই নামে পরিচিত। কিন্তু আপনি কি জানেন মেঘালয়ের এই মাউসমাই গুহা কেন বিখ্যাত? কি বা আছে এর মধ্যে? তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা প্রবেশ করেছি। এখানকার টিকিট মূল্য ৩০ টাকা অ্যাডাল্ট আর চাইল্ড ১০ টাকা। তবে এখানে ইউপিআই নেওয়া হয় না, যখনই আসবেন তখনই ক্যাশ দিতে হবে। মাউসমাই চেরাপুঞ্জির অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এই মাউসমাই গুহাটি বিশ্বের দীর্ঘতম গুহা ক্রেম লিয়াত প্রাহের সাথে তুলনা করলে আকারে কিন্তু খুবই ছোট। যেখানে ক্রেম লিয়াত প্রাহ ভয়ঙ্কর বলে মনে হতে পারে, মাউসমাই নতুনদের মধ্যে বেশ অন্যরকম। এই গুহার ভেতরে শুধুমাত্র ১৫০ মিটার পর্যন্ত দূরত্ব পর্যটকদের জন্য উন্মুক্ত। গুহার অভ্যন্তরে বাকি অংশে অফ লিমিট বা পর্যটকদের জন্য খোলা নয়। গুহার ভেতরে ঢুকে বেরোনোর সময় গুহার মেঝেতে লো ওভারহ্যাং এবং অসমতল দেশ থাকার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন, না হলে হোঁচটকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। এই গুহাটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকে। গুহার ভিতরে সম্পূর্ণ অসমতল রাস্তা, এর মধ্যে থেকেই যেতে হবে, গুহার মধ্যে প্রবেশ করতে হবে। আর গুহার মধ্যে জায়গাটি প্রথম দিকে গেটের কাছে খুবই প্রশস্ত, খুবই বড় জায়গা। আর আশেপাশের দেয়ালগুলো দেখুন, দেয়ালগুলো ভালো করে লক্ষ্য করলে আপনি জীবাশ্ম দেখতে পারেন, কারণ এখানে জীবাশ্ম দেখতে পাওয়া যাবে। এই গুহাটি তার জন্যই প্রসিদ্ধ। আর ভেতরে অনেকটাই জল আছে, কারণ এখন বর্ষাকালের ওয়েদার, তা এই সময় তো জল পাবেনি। আর অন্য সময় আসলে, শীতকালে আসলে আপনি জল কম পাবেন, কিন্তু জল থাকে। কিন্তু এই সময়টা অনেকখানি জল আছে ভেতরে, প্রায় হাঁটু অবধি জল কোথাও কোথাও পাবেন। আর দেয়ালগুলো দেখুন, পুরো গুহার যে আকৃতি ভেতরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর টোটালটাই হচ্ছে আপনার চুনা পাথরের পাহাড়। উপর থেকে দেখুন জল টোপে টোপে পড়ছে, পুরো ভেজা। আর এখান থেকে জল পড়ছে আস্তে আস্তে।
ফোটা ফোটা, মানে ভেতরেও আপনি প্রায় ভিজিয়ে যাবেন যদি এমনি যান। এই মৌসুমাই গুহা ফসিলদের জন্য জনপ্রিয়। এই জীবাশ্ম দেখতে চাইলে আপনাকে মন দিয়ে গুহার ভেতরের দেয়াল এবং বিভিন্ন গঠন অধ্যয়ন করতে হবে। গুহার মেঝের ওপর দিয়ে প্রবাহিত নদীও আছে। মধ্যে কথা হলো, সব মিলিয়ে এই মৌসুমাই গুহা বেশ রোমাঞ্চকর। এখানে ভ্রমণের অভিজ্ঞতা হবে বেশ অনন্য, সে কথা হলফ করেও বলা যায়। আর এই হলো দেওয়াল, যে গুহার যে দেওয়াল সেরকম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নির্মিত হচ্ছে এই গুহা। খুবই সুন্দর দেখতে লাগছে ভেতরে। আর কিছু কিছু পাথর দেখুন ওপর থেকে নিচের দিকে নেমে আসছে, আবার কিছু কিছু পাথর নিচ থেকে ওপর দিকে উঠেছে। এই গুহার বৈচিত্র্য হচ্ছে এরকম। আমরা আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, তবে খুবই আস্তে আস্তে যেতে হবে, কারণ তাড়াহুড়ো করলেই পড়ে গিয়ে অঘটন ঘটতে পারে, কারণ খুবই চড়াই উচ্চাই এই গুহার ভেতরটা। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। গুহার ওপর দিকটা দেখুন, ছাদের দিক থেকে কিছু কিছু পাহাড় নেমে, ওপর থেকে কিছু কিছু পাথর নেমে এসছে। আর ভেতরে তো অনবরত জল পড়েই যাচ্ছে। এই দেখুন এর সামনে কতখানি জল। এবারে এই জলের মধ্যে থেকে হেঁটে যেতে হচ্ছে, প্রায় হাঁটু অবধি জল। দেখুন প্রায় হাঁটু অবধি জল। এই জলের মধ্যে থেকে যেতে হবে আরো সামনের দিকে, আর উপর থেকে অনবরত জলধারা নিচের দিকে পড়ছে। এই হলো চুনা পাথর, এই চুনা পাথরের দেওয়াল এগুলো। আর সামনের দিকে গিয়ে প্রায় বন্ধ হয়ে গেছে রাস্তা, কিন্তু আছে রাস্তা। বলেছিলাম যে কোথাও বড় অথবা কোথাও সংকীর্ণ জায়গা, ঠিক এখানেও তাই। এই জল এখানে এসে প্রায় শেষ হয়ে গেছে, আর সবাই দাঁড়িয়েও গেছে, কারণ এরপরে কিভাবে যাবে সবাই ভাবছে, কারণ জল ভর্তি। তবে আমরা যখন এসছি তখন নিশ্চয়ই প্রবেশ করবো ভেতরে, তাই এখানে এই কিছু কিছু জায়গায় আপনার হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হতে পারে। ঠিক এইখানেও সিচুয়েশনটা তাই, জল আছে বলে তো হামাগুড়ি দেওয়া যাবে না, মোটামুটি হেঁট হয়ে নিচু হয়ে যেরকমভাবে প্রবেশ করার সেরকমভাবেই প্রবেশ করে যাচ্ছি আস্তে আস্তে। এই অপোজিট দিকে আমরা পৌঁছে গেলাম। খুবই সংকীর্ণ জায়গা, একজনই যেতে পারবে এরকম ভাবে যেতে হবে আপনাকে। এরপর দেখুন বাঁদিকে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, আর ডান দিক আপনার এই বন্ধ করা রাস্তা, মানে কোথাও কোথাও আপনাকে বন্ধ করে দেওয়া আছে, যেহেতু গুহাটা অনেক বড় কিন্তু সেখানে যেতে পারবেন না, সেই জন্য বন্ধ করা আছে। তো এখানে আমি প্রবেশ করে একবার দেখবো আরো যাওয়া যায় কিনা, কারণ এই গুহায় অপোজিট প্রান্তে যাওয়া যায়, তবে সেটা শীতের সিজনে যাওয়া যায় যখন জল কম থাকে। আমরা একবারে চলে এসেছি এর শেষ মুহূর্তে, কিন্তু এখানে এসে দেখছি আর রাস্তা আর খুঁজে পাচ্ছি না। যদিও আলো জ্বলছে, ভেতরে আলো দেওয়া আছে, রাস্তাও দেখা যাচ্ছে, যাওয়া যাবে, কিন্তু এত জল সেখানে। অবস্থা যেতে পারবে না, কেউ যাচ্ছে না, আমার তো অনেকটা ঘুরবে জল, এটা এইটুখানি। খুব বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি মৌসুমি ক্যাব দেখতে। ভেতরে চুনা পাথরের এটা গুহাটা, ভেতরে জল পড়ছে, প্রায় 8 ফুট জল আছে। যারা যাবেন এই সময় বৃষ্টি সিজন তো সাবধানে যাবেন। এখানকার টিকিট মূল্য অ্যাডাল্টের জন্য 30 টাকা, আর চাইল্ডের জন্য 10 টাকা। ক্যামেরা করে যাচ্ছি, ফাঁকা মাথায় প্লাস রেন্ট করে হঠাৎ করে নিম্নতা হওয়ার এই পরিস্থিতি। চলুন আবার দেখা হবে নেক্সট কথা। আজকে আমাদের তৃতীয় দিন।
প্রথম ওটাই দেখলাম, জানি না পরেগুলো দেখতে পারবো কি। মাছ তো বৃষ্টি আর প্রচুর কুয়াশা টাইপের পড়ে আছে, সাদা হয়ে যায়। বিকনগুলো দেখা যাবে যে সন্দেহ আছে, চলুন যতখানি দেখা যায় ততখানি। চেরাপুঞ্জির প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চান তবে অবশ্যই আসতে হবে মনসুন টাইমে, কারণ এই বর্ষাকালে ওয়াটারফলসগুলো জীবন্ত হয়ে ওঠে। যদিও অক্টোবর থেকে ডিসেম্বর পিক সিজন, এই সময় এখানে খুবই ভিড় হয়, কিন্তু এই সময় আপনি ওয়াটারফলসের ওরকম জীবন্ত রূপ পাবেন না। স্কুল লাইফে ভূগোল বইতে পড়েছি চেরাপুঞ্জিতে সারা বছরই বৃষ্টি হয়। আজকে দেখুন গল্পটা কত বাস্তব। আমাদের পরবর্তী ডেস্টিনেশন কেনরেম জলপ্রপাত। কেনরেম জলপ্রপাত ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার চেরাপুঞ্জি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটি খাংখারাং পার্কের অভ্যন্তরে অবস্থিত। এটি ভারতের 7ম উচ্চতম জলপ্রপাত। কেনরেম জলপ্রপাতটি একটি 3 স্তর বিশিষ্ট জলপ্রপাত, যেখানে জল 305 মিটার উচ্চতা থেকে পড়ে। জলপ্রপাতটি দুটি ভিন্ন স্রোত বা নদীতে ছড়িয়ে পড়ে এবং তৃতীয় স্তরের শেষ স্তরে প্রবাহিত হওয়ার সময় তাদের প্রত্যেকটি একীভূত হয়ে গতি অর্জন করে। আজ জুলাই মাসের প্রথমে আমরা এই কেনরেম জলপ্রপাতের সামনে এসে দাঁড়িয়েছি। বর্ষায় কেনরেম জলপ্রপাতকে আরও সুদৃশ্য করে তুলেছে। অবশেষে আমরা এখন পৌঁছে গেছি এই কেনরেম জলপ্রপাতের সামনে। আর কি অপূর্ব দৃশ্য এই বর্ষাকালে! এত ঘনভাবে জলরাশি ওপর থেকে পড়ছে নিচে যে ওখানে কিছু দেখা যাচ্ছে না। আর ওখানে একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজের ওপর দিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, সেই গাড়িতে অবধি জল চলে আসছে এই বর্ষার সময়, যেটা শীতকালে আপনারা দেখতে পাবেন না। শীতকালে খুবই অল্প পরিমাণে জলধারা নামে নিচ থেকে নিচে পড়ে, কিন্তু বর্ষাকালে এটা অতিরিক্ত জলরাশি ওপর থেকে পড়ছে। ব্রিজের ওপরে অনেকে যেতে পারছে, গিয়ে আনন্দ করতে পারছে, কিন্তু গেলে পুরো ভিজে যেতে হবে ওখানে গেলে। আর এই দেখুন জলের মধ্যে থেকে যে ধোঁয়াশা ভাব, সেটা কীরকম উড়ে যাচ্ছে ওপর থেকে, দেখে পুরো মনে হচ্ছে মেঘরাশি যাচ্ছে ওপর থেকে। আমরা জানি চেরাপুঞ্জিতে 12 মাসে বৃষ্টি হয়, তাই এখানে বর্ষাকালে তো বৃষ্টি হবেই। আমরা একটু আগে এগোনোর চেষ্টা করছি, দেখুন তাও এগোনো যাচ্ছে না, এত হাওয়া যে ছাতা প্রায় উড়িয়েই দিচ্ছে। আর দেখুন ধোঁয়ার মতো কীরকম জলের রাশি পড়ে সেই ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে, নিচে জলটা পড়ছে। সব মিলে এক অপূর্ব দৃশ্য। কেনরেম জলপ্রপাত দেখে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন 7 সিস্টার দেখতে। 7 সিস্টারে যখন পৌঁছেছি তখন ঘন ঘটায় বৃষ্টি তো চলছেই, চেরাপুঞ্জি বৃষ্টি তো হবেই। তবে এই যে সুন্দর ভিউটা আমরা দেখতে পেলাম না, কারণ টোটালটাই ঘন ঘটায় কুয়াশায় ঢাকা। এই হলো 7 সিস্টার। এরকম 7 সিস্টারে ফলস আছে, 7খানার মতন ফলস আছে, যেটা অনেক দূরে দেখা যায়। আর খুব সুন্দর মনোরম দৃশ্য, যেটা শীতকালে আসলে আপনি হালকা করে দেখতে পাবেন, কিন্তু বর্ষাকালে যদি আমি ভালোভাবে দেখতে পেতাম আমরা, তাহলে কিন্তু খুব ভালোভাবে দেখতে পেতাম, কিন্তু সেটা আর হলো না। ভাগ্য আমাদের সঙ্গে পরিহাস করলো। দেখুন যে পরিস্থিতি কীরকম, সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন ঘটায় আওয়াজ শোনা যাচ্ছে এই 7 সিস্টারে। তা আমরা আওয়াজ দেখেই প্রসন্ন হলাম, আর কি করা যাবে, কারণ সব কিছু এই বর্ষাকালে আসলে আপনি যে সব কিছু ভালো পাবেন তা নয়। স্থানীয় ভাষায় এটিকে নওসিংথিয়াং ওয়াটারফলসও বলা চলে। এখন সময় দুপুর 2:30। অগত্যা মধ্যাহ্নভোজন সেরে নেওয়ার পালা। তো অবশেষে আমরা একটা হোটেলে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এই এক থালির দাম পড়েছে 250 টাকা প্লেট। যথারীতি আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়বো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। মেঘালয়ের বিখ্যাত কেপগুলির মধ্যে
অন্যতম হলো আরোহ কেভ। কোথায় যাচ্ছিস? ভালো আছে। এখানে খুব ঠান্ডা। কি হলো আবার? চলে যাচ্ছি। আরোহ ক্যাবে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগবে অ্যাডাল্টের জন্য 50 টাকা আর চাইল্ডের জন্য মাথা পিছু 10 টাকা করে। চলুন, টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এবারে আমরা ভেতরের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। সংকীর্ণ রাস্তা, পাশ থেকে অনেক নিচুতে খাদ আর বাঁ দিক থেকে মাঝে মধ্যেই জলরাশি পড়ছে, সব নিয়ে এক অপরূপ সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, কত সুন্দর জল পড়ছে। আর এগুলো বর্ষাকালে আসলে আপনি দেখতে পাবেন অনেক এরকম ছোট বড় জলধারা। আর এই জলধারার মাঝখান থেকেই সংকীর্ণ রাস্তা ঘুরে গিয়ে অনেকখানি রাস্তা। যাদের পায়ের কোনো হাঁটুর সমস্যা থাকে, ব্যথা থাকবে, তারা অবশ্যই রিস্ক নেবেন না, কারণ এটা অনেকখানি রাস্তা যেতে হবে আপনাকে হেঁটে। তারপর গুহার মধ্যে আবার প্রবেশ করতে হবে। তো অবশ্যই আমরা গুহার সামনে চলে আসলাম। তো এই আরোহ গুহার মধ্যে রয়েছে অনেক জীবাশ্ম। দেয়ালের মধ্যে আপনি ভালো করে যদি দেখতে পান তবেই দেখতে পাবেন এই জীবাশ্ম। এই হলো আরোহ গুহার এই চিত্র দেওয়া আছে বাইরে, এই জীবাশ্মগুলো দেখতে পাওয়া যায় এখানে। সামুদ্রিক জীবাশ্ম যেটাকে বলা চলে, সামুদ্রিক জীবাশ্মই আপনি দেখতে পাবেন এখানে। আর এই হলো প্রবেশ পথ, সামনের দিকেই প্রবেশ পথ। তা আমরা অবশেষে এই গুহার সামনে এসে উপস্থিত হলাম এবং গুহার মধ্যে প্রবেশ করছি আস্তে আস্তে। দেখা যাক ভেতরে গিয়ে। তখনও বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সব রেইনকোট পরে আমরা ভেতরে ঢুকছি। এই হলো গুহার প্রবেশদ্বার। এখান থেকে একটা সিঁড়ি আছে, কিছু সিঁড়ি থেকে নেমে যেতে হবে। গুহার দেয়ালগুলো হচ্ছে এবড়ো খেবড়ো আর চতুর্দিক থেকে প্রায় এই চুনা পাথরের, সবই আপনি পাহাড় পাবেন চুনা পাথরের, আর সব চুনা পাথর থেকেই এই জল খসে খসে পড়ছে। আর এ দেখুন ভেতর থেকে নদী টাইপের বেরিয়ে আসছে, এত জলের স্রোত দেখুন, কত জলের স্রোত। জল কম কিন্তু স্রোত অনেক বেশি। চতুর্দিকে অন্ধকারচ্ছন্ন, তবে লাইটও দেওয়া আছে গুহার মধ্যে যাওয়ার জন্য। এখন বর্তমানে লাইট দেওয়া আছে, যদি এটা অন্ধকার থাকতো তাহলে খুব দুর্গম রাস্তা বলে মনে হতো। অনেক বড় দেখতে, ভেতরটা অনেকখানি বড়, আর মাঝে মধ্যে এরকম ফাঁক ফোকর রয়েছে যেগুলো অন্ধকার, দেখা যাচ্ছে না ভেতরে। তা আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবো। গুহাটা প্রশস্ত, অনেক বিশাল বড়, তবে সবখানে আপনি যেতে পারবেন না। কিছু কিছু জায়গায় নো এন্ট্রি করা আছে, কারণ যখন তখন ধস নামতে পারে, তার জন্যই করা, এই সিকিউরিটির জন্যই করে দিয়েছে সরকার থেকে। এখানকার রাস্তা খানিকটা সমতল, খানিকটা আবার উঁচু নিচু ভূমি আছে, তার মধ্যে থেকে জল যাচ্ছে। এই পাশ থেকে দেখুন জলধারা কিরকম বয়ে যাচ্ছে। বর্ষাকালে খুব সুন্দর লাগে এই সব পাহাড়ি এলাকার নদীগুলো, তখন জীবন্ত হয়ে ওঠে। আর এই রাস্তাটা অনেকখানি রাস্তা, আর খুব মনোরম লাগবে দেখতে আপনার ভেতরে। একটা নতুন অ্যাডভেঞ্চার তৈরি হয় মনের মধ্যে। যদিও এখানে অনেক লাইট লাগানো আছে, এখন অনেক উন্নত করে দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয় যাত্রীদের। আর আপনি লাইট দেখে দেখে আপনি রাস্তাও নির্ধারণ করে নিতে পারবেন, ভুলভাল রাস্তা আপনি যেতে পারবেন না। দেখুন ওপাশে রাস্তা গার্ড করা আছে, যেতে যেতে ভেতরে জল, এই জলের মধ্যে থেকেই আপনার যেতে হবে। অবশ্যই বর্ষাকালে আসলে আপনি এরকম জল পাবেন, শীতকালে আসলে শুকনো পাবেন, তখন জল অনেক কম থাকে। জল এতই ঠান্ডা যে পা রাখলে মনে হচ্ছে না বরফ গলা জল, এত ঠান্ডা জল। আর জলের স্বচ্ছতা দেখুন,
পরিষ্কার জল একদম। সব মিলিয়ে এক মনোরম দৃশ্য লক্ষ্য করা যাবে এই বর্ষাকালে যদি আপনি কোনো কেভের মধ্যে অথবা কোনো ওয়াটারফলসের সামনে গিয়ে দাঁড়ান। মেঘালয় কেভের জন্য অনেকটা বিখ্যাত, প্লাস জলপ্রপাত তো আছেই। এই দেখুন গোয়ার ছাদ সবই পুরো ভিজে ভিজে, যেহেতু চুনাপাথর জল সব পড়ছে, এখান থেকে টপ টপ করে জল পড়ছে নিচে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই গুহা। দেখুন জলের স্রোত দেখুন, কারণ জলের ধারা হচ্ছে সবসময় ওপর দিক থেকে নিচের দিকে যায়, সেই জন্য এত খরস্রোত এখানে। আমরা ধীরে ধীরে আরও ভেতরে প্রবেশ করছি। জানি না কতখানি যেতে পারবো, তবুও যাচ্ছি। কারণ মৌসুমি ক্যাভে তো আমরা বেশি দূর যেতে পারিনি, কারণ এত জলের মানে জল ছিল ভর্তি, যে আমরা ঠিক রিস্ক নিতে পারলাম না। এখানে ওরকম জল নেই, যেটুকু পাহাড়ের ওপরে এটা ক্যাভটা, সুতরাং সেই পারপাসে আমরা যাচ্ছি। শুকনো শুকনো কোথাও আছে, শুকনো মানে ভিজেই আছে, কিন্তু জল অতটা নেই, কোথাও কোথাও জল আছে। অনেক বড় এই কেভ। মেঘালয়ের অনেক ছোট বড় এরকম গুহা আছে। কিছু কিছু সংস্কার করা হয়েছে, মানে খুঁজে পাওয়া গেছে, কিছু কিছু এখনো পাওয়াই যায়নি। এর দেওয়ালে সমস্ত সামুদ্রিক জীবাশ্ম দেখতে পাওয়া যাবে যদি ভালো করে লক্ষ্য করা যায়। আমরা আরো অনেকখানি গভীরে প্রবেশ করে গেছি, তবে এখানে হাঁটতে গেলেও চোখ কান খোলা রাখতে হবে, কারণ অনেক সময় নাহলে মাথায় আপনি পাথরের আঘাত পেতে পারেন। ছাদ অনেকটা কোথাও নিচু, কোথাও অনেক উঁচু। দেখুন এই জায়গাটা, দেখুন এই জায়গাটা আবার জল রয়েছে খানিকটা। কত বড় রে! কত বড়! ভিজে রাস্তা, রাস্তার মধ্যে থেকে জল আসছে। দেখুন আশেপাশের কিছু কিছু জায়গা অন্ধকার, সেখানে কিছু দেখাই যাচ্ছে না প্রায়। অবশেষে আমরা চলে এসেছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, যাওয়ার রাস্তা আরও আছে, সামনের দিকে আরও আছে, কিন্তু সেখানে বন্ধ করা আছে। তার মধ্যে থেকে জল আসছে, দেখুন একদম স্বচ্ছ জল। এই জায়গাটা বেশ অনেকখানি চওড়া, অনেকখানি বড়। আমরা যে এখন হোমস্টেতে রয়েছি, সেই হোমস্টে এটা হচ্ছে বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর খুব বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে আমরা বেরিয়েছিলাম দেখতে, কিন্তু দেখে উঠতে পারিনি। যতখানি দেখেছি ততখানি খুব বৃষ্টি, ভিউ পয়েন্টগুলো সব কুয়াশায় ঢেকে গেছে। তা হোমস্টে যে রুমটা আছে, আপনার রুমটা অবশ্যই দেখাবো। খুব ভালো, নিরিবিলি একদম। আপনি এসে আপনার মতো করে থাকতে পারবেন। বড় বড় ঘরও আছে, প্লাস কিচেন রুম আছে, আপনি ইচ্ছা মতো রান্না করে খেতেও পারবেন এখানে। চলুন তাহলে ঘরগুলো দেখা যাবে। এই হলো হোমস্টে ভেতরে প্রথমে এন্টারেন্স। এখানে একটা বড় স্পেস আছে, ওই স্পেসে আপনি ইউজ করতে পারবেন, চেয়ার টিয়ার সব রয়েছে বসার জন্য। এই হলো রুম, আমরা এই রুমে রয়েছি। এই হলো রুম, লাইট রয়েছে, তবে এখানে খুব কারেন্ট অফ হয়,
ঘন ঘন কারেন্টটা পায়, তার জন্য এখানে ইনভার্টার রয়েছে। ইনভার্টার চলবে, কিন্তু গিজারটা আপনি চলবে না, কারেন্ট থাকলেই তবে চলবে। ফ্যান একটা, কারণ ফ্যানের প্রয়োজন হয় না ন্যাচারালি, কারণ এখানে খুব ঠান্ডা। সবসময় ম্যাক্সিমাম টাইমে এমনি সময় বৃষ্টি হয়, ঠান্ডা। এখানে রয়েছে, এটা হচ্ছে আপনার 4 বেডরুম। এখানে রয়েছে 3 জন শোয়ার মতো কাঠ একটা, আর এখানে সিঙ্গেল একটা রয়েছে। ডবল বেডরুমই বলা চলে, আপনি 3 জনও থাকতে পারেন, 4 জনও থাকতে পারেন। নিচে আমরা 4 জন বলে নিচে একটা বেড করে নিয়েছি, চেয়ে নিয়েছি। সেখানে রয়েছে, এখানে রয়েছে একটা টেবিল, আর সবচেয়ে বড় হচ্ছে এখানে ঠান্ডা বলে এখানে হচ্ছে এই ব্যবস্থা রয়েছে যে রুম হিটার এরকম ভাবে ঘরটাকে গরম রাখার জন্য দেওয়া হয়। এটা ব্যবস্থাটা এখানে রয়েছে, খুব সুন্দর। দেখুন ঘর অনেক বড়, অনেক বড় ঘর, আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন। চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা দেখুন, টয়লেটটা দেখুন, অনেক বড় টয়লেট। একটা বেসিন পাবেন এখানে, কল রয়েছে, গিজার আপনি পাবেন, তবে গিজার কারেন্ট থাকলে চলবে, ইনভার্টার চলবে না। আছে কোমোড। আর বাথরুমটা অনেক বড় বাথরুম, খুব সুন্দর বাথরুম, বড় বাথরুম। এই হলো আমাদের হোমস্টে রুম, একটা রুম আমরা নিয়েছি। এই রুম ভাড়াটা আপনাকে বলছি, আরেকটা রুম দেখিয়ে দিই আপনাকে। আরেকটা রুম আছে এখানে, আরেকটা রুম আছে, এখানে সেম জিনিস আছে, সেম দুটো বেড আছে পরপর। আর এখানেও ওই টেবিল প্লাস ঘর। হ্যাঁ, শুধু টিভিটা আপনি পাবেন না, ফ্যান আছে, চালালে আপনি চালাতে পারেন, প্লাস লাইট। হ্যাঁ, আর এখানেও আপনার রুম হিটার দেওয়া আছে, ঠিক আছে, ঘর গরম রাখার জন্য। ইনি হলেন ইজ ওনার অফ দ্য হোমস্টে। ওকে, আই এম রাইট? ইনি আমাদের ভাষা বুঝবেন না, ওনার ভাষা আমরা বুঝবো না। ইংলিশ এখানে চলে ম্যাক্সিমাম, হিন্দিটা চলে খুব কম, ঠিক আছে। ইনি আমাদের অনার, ইনি আজ ঘরগুলো দেখাবে। প্লিজ ইউর কন্ট্যাক্ট নাম্বার, প্লিজ ইউর কন্ট্যাক্ট নাম্বার। 7085846517। ঠিক আছে, এই নাম্বারে আপনি কল করলে এই হোমস্টেটা পেয়ে যাবেন, আর এনাকে পেয়ে যাবেন। উনি খুব ভালো মানুষ, হ্যাঁ, আমি আমার ভাষায় বলছি, উনি খুব ভালো মানুষ। আর উনি করে দিলে উনি খুব সহযোগিতা করেন, খুব সুন্দরভাবে আমাদেরকে দেখছেন, আর সুন্দরভাবে ঘরটাও দিয়েছেন। ঘরটা দেখাবো, আরো কিছু ঘর দেখার জন্য ওনাকে বলবো যে এরপর কি ঘর আছে, ঠিক আছে। প্লিজ সি দ্যাট। ওকে, এই একটা রুম আছে, এটাও প্রায় ওই একই রুম, এরকম বড় রুম। হ্যাঁ, এখানে টেবিল প্লাস টয়লেটটা দেখুন, টয়লেটটা অনেক বড়, কোমোড আছে, প্লাস এখানে সবচেয়ে হচ্ছে গিজার, কারণ এখানে ঠান্ডা সবসময় থাকে, ঠিক আছে। বেসিন রয়েছে। হ্যাঁ, এখানে সঙ্গে আরেকখানা রুম আছে, অ্যাটাচ আরেকটা রুম রয়েছে, এখানেও আপনি থাকতে পারবেন। হোমস্টে থাকার আনন্দটাই আলাদা। হ্যাঁ, এখানেও একটা রুম আছে, ডবল বেড এটা আছে, প্লাস এখানকার এটাও দেখে নিন, সঙ্গে অ্যাটাচ এখানেও টয়লেটটা দেখুন। এইগুলো গিজার রয়েছে, এখানেও গিজার এখানকার মাস্ট, গিজার থাকতেই হবে। আর এখানে কোমোড রয়েছে একটা। আর বেসিক্যালি হচ্ছে স্পেসটা অনেক বড় স্পেস, এরকম বড় বাথরুম হোমস্টে ছাড়া আপনি কোথাও পাবেন না। এখানকার হোমস্টে খুব ভালো, এনার ব্যবহারও খুব ভালো, আপনারা আসলে এখানে আসতে পারেন। আমি এখন রয়েছি মামার সঙ্গে। এখানকার হচ্ছে প্রসিদ্ধ কথা হচ্ছে, আমরা যেমন আঙ্কেল বলি, চাচা বলি, কিন্তু মামা হচ্ছে এখানকার ভালো শব্দ, খুব ভালো মানায় সবাইকে, সবাই শুনতেও ভালোবাসে। আর মামা ইজ দ্য গ্রেট। আমাদের হোটেল Please come and visit. Okay, we've got reasonable price. হ্যাঁ, Free kitchen as well. ওকে। Okay. আপনারা যদি Share this thing with your friends, everything. Okay. আপনারা যদি আসতে চান, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, বুক করে নেবেন। খুব সুন্দর জায়গা, সুন্দর প্লেস। চেরাপুঞ্জি হলে এমন একটি জায়গা, এটা বৃষ্টির দেশ, আমরা সবাই জানি, সবসময় রেন হয়, অলওয়েজ রেন ফলিং, Yeah. দ্যাটস প্লেস। সবসময় বৃষ্টি হচ্ছে, সবসময়
এখানে ঠান্ডাই থাকে। দেখছেন উনি জ্যাকেট পরে আছেন, মোটা কাপড় পরে আছেন। ওকে, টাটা। এবারে এই রুমের ফেয়ারের কথা আমি বলবো। এই রুমের ফেয়ার উনি যখন চাইবেন ন্যাচারালি 5,000 টাকা, মানে ডবল দুখানা যদি ওরকম রুম নেন মানে 2,000 টাকা, এই 2,500 টাকা পার রুম। আপনারা একটু বার্গেনিং করে নেবেন, হয়তো 2,000 টাকা হয়ে যেতে পারে। কারণ আমরা 2,000 টাকা দিয়েই রয়েছি, আমরা বার্গেনিং করেছিলাম, করার পর 2,000 টাকা পার রুম। আমরা 2 দিন এখানে রয়েছি, অতএব আমাদের 2 4,000, টোটাল 8,000 টাকা আমাদের দুদিনের জন্য পে করতে হবে। তো হোমস্টেটা খুব সুন্দর, খুব ভালো। আপনাকে দেখিয়ে দিলাম পুরো ভিডিও। এখানে আপনি এই স্পেসে আপনি সব সুযোগ দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, এই স্পেসটা খেতেও পারবেন। আর প্লাস কিচেন রুমটা আপনাদের অবশ্যই দেখাবো। এখানে আমাদের রান্না এখন চলছে, আমরা নিজের রান্না করে খাচ্ছি, কালকেও খেয়েছি, আজকেও খাচ্ছি। ওকে, এখন এখানে কারেন্ট অফ রান্নাঘরে, ওই জন্য রান্নাঘরে কোনো এমার্জেন্সির ব্যবস্থা নেই, তার মধ্যেই রান্না চলছে। আর রান্না করছে এরা দুজন, মাসি আর বঞ্জি, দুজনে মিলে রান্না করছে। এটা দেবকিদি আর এটা হচ্ছে টুকাই, দুজনে মিলে কি রান্না হচ্ছে আজকে বলবে তো? খিচুড়ি। আর সন্ধ্যাবেলা কি খেলাম? লঙ্কার বড়া, আলু পকোড়া, পেঁয়াজি আর লঙ্কার বড়া খেয়েছি সন্ধ্যাবেলা টিফিন, সঙ্গে চা, চা। আর এখন হচ্ছে মশলা খিচুড়ি, তাই তো? মশলা খিচুড়ি সঙ্গে ডিমের অমলেট। ঠিক আছে, আজকে রান্নার দায়িত্ব এদের, রান্না করছে আজকে। আলু ভাজা হয়ে গেছে ওখানে, কিন্তু রান্না হচ্ছে অন্ধকারে, টর্চ জেলে রান্না হচ্ছে। এই যে টর্চ জেলে রান্না হচ্ছে। বিশু এখন চপারে কাটছে পেঁয়াজ। ওরে সাবাস, পেঁয়াজ খেতেই যাচ্ছে। সব রান্নার সরঞ্জাম পেয়ে যাবেন এখানে, টোটাল রান্নার সরঞ্জাম এখানে আছে। যদি কেউ রান্না করে খেতে চান, যতজনই আসুন ততজনই খেতে পারবেন এখানে। তবে এই হোমস্টের 14 থেকে 16 জনই অ্যাকোমোডেশন ঠিক আছে। তার থেকে বেশি হলে একটু বেড নিয়ে, এক্সট্রা বেড নিয়ে আপনাকে থাকতে হবে। কিন্তু রান্না করার সরঞ্জাম মোটামুটি 20 জনকার আছে। দেখছেন একটা বড় প্রেসার কুকার, সমস্ত কিছুই পেয়ে যাবেন। সঙ্গে আছে গ্যাস, হ্যাঁ অবশ্যই এটা প্লেবেল। এবারে হোটেলের সঙ্গে ইনক্লুড হতে পারে, যদি আপনার সঙ্গে যেমন কথা সেরকম। আমরা আলাদাভাবে নিয়েছি, আলাদাভাবে পে করবো। সঙ্গে এখানে খাওয়ার জন্য জায়গাও আছে, এখানেও খেতে পারেন, আপনি ঘরে নিয়ে গিয়েও খেতে পারেন। নুন তো ছিল কোথায়? আমি যে নুনটা এনেছিল সেটা কেমন খিচুড়িটা? বলো, নুন তো আছে তো। খিচুড়িটা কেমন হয়েছে? ছেড়ে বলে হেভি কেমন হয়েছে? ভালো। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।